আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নিম্নচাপের দাপট অব্যাহত, চলতি সপ্তাহেও ভারী বৃষ্টিতে তছনছ হবে একাধিক রাজ্য, আসাম সহ উত্তর পূর্বের 8 রাজ্যে জারি সতর্কতা। শরতেও গভীর নিম্নচাপের প্রভাবে চরম ভোগান্তি দেশে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিস্তার নেই। গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে। এর জেরে ভূমিধস, বন্যা পরিস্থিতিও বহু এলাকায়। চলতি সপ্তাহের শুরুতেও হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগ আপাতত জারি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দূরে সরতে শুরু করেছে। দুপুরের পর পশ্চিমের জেলা হয়ে এই সিস্টেম অগ্রসর হবে ঝাড়খণ্ডের অভিমুখে। আগামী 24 ঘন্টা এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ে পৌঁছবে। 24 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ থেকে আগামী 2 দিন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহ জুড়ে আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দফতর আরও জানিয়েছে, দিল্লিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 21 সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি চলবে। জারি রয়েছে হলুদ সতর্কতা। অপরদিকে সদস্যভুক্তি অভিযানের রাজ্যে প্রথম লক্ষ্মীপুর, 44-এ উদারবন। রাজ্যে জোর কদমে এগোচ্ছে বিজেপির সদস্যভুক্তি অভিযান। 126 বিধানসভা কেন্দ্রে শাসক দলটির সদস্য সংখ্যা ছুঁয়েছে 24,83,384। 16 সেপ্টেম্বর অবধি এই হিসাব নিকাশে রাজ্যে প্রথম স্থানে রয়েছে বিধায়ক কৌশিক রায়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র। সেখানে সদস্যপদ নিয়েছেন 55,730। এরপরই রয়েছে রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার এসসি সংরক্ষিত জাগিরোড বিধানসভা কেন্দ্র। সেখানে সদস্যপদ নিয়েছেন 53,282। তৃতীয় স্থানে অবস্থান করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নলবাড়ি বিধানসভা কেন্দ্র। সেখানে এখন পর্যন্ত দলের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন 49,981। চতুর্থ স্থানে রয়েছে বরাকের আরেক বিধানসভা কেন্দ্র পাতারকান্দি। বিধায়ক কৃষ্ণেন্দু পালের এই বিধানসভা কেন্দ্রের সদস্যপদ নিয়েছেন 47,490। পঞ্চম স্থানে রয়েছে টিংহং বিধানসভা কেন্দ্র। রাজ্যের মন্ত্রী বিমল বরা এই বিধানসভা কেন্দ্রের দলের সদস্যপদ নিয়েছেন 45,095। রাজ্যের মধ্যে বীর সিং দেরুয়া, মান্ডিয়া, চেঙ্গা, পাকবেতাবাড়ি এবং সৃজনগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির সদস্যভুক্তি অভিযানে রয়েছে সবচেয়ে পিছিয়ে। সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে সৃজনগ্রাম। সেখানে সদস্যভুক্তি হয়েছে মাত্র 2,973। এরপর পাকাবেতবাড়ি, সেখানে বিজেপির সদস্য হয়েছেন 3,012। চেঙ্গা বিধানসভা কেন্দ্রে 3,051, মান্ডিয়া 3,467 এবং বীর সিং দেরুয়া 3,808। এই 5 বিধানসভা কেন্দ্রে অবশ্য বিজেপির বিধায়ক নেই। প্রসঙ্গত, সদস্যভুক্তি অভিযানের রাজ্য তালিকায় বরাক উপত্যকার শিলচর রয়েছে নবম স্থানে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এই বিধানসভা কেন্দ্রের সদস্যপদ দিয়েছেন 37,719। 11তম স্থানে রয়েছে নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র। সদস্যপদ নিয়েছেন 35,452। ডিলিমিটেশনের আগে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বর্তমানে রয়েছেন এই বিধানসভা কেন্দ্রে। 13তম স্থানে রয়েছে এসসি সংরক্ষিত দলাই বিধানসভা কেন্দ্র। প্রাক্তন বিধায়ক পরিমল শুক্লবৈদ্যের এই কেন্দ্রের সদস্যপদ নিয়েছেন 33,147। 20তম স্থানে রয়েছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্র। সদস্যপদ নিয়েছেন 29,576। সেখানে অবশ্য বিজেপি বিধায়ক নেই। 40তম স্থানে রয়েছে বড়খোলা বিধানসভা কেন্দ্র। সেখানে সদস্যপদ দিয়েছেন 23,478। এই বিধানসভা কেন্দ্রেও নেই দলের বিধায়ক। দলের বিধায়ক মিহির কান্তি সোম রয়েছেন উদারবন্দে, কিন্তু সদস্যভুক্তি অভিযানে দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে এই বিধানসভা কেন্দ্র। রবিবার 43তম স্থানে থাকলেও সোমবার পিছিয়ে হয়েছে 44। সদস্যপদ দিয়েছেন 22,435। উত্তর করিমগঞ্জ রয়েছে তালিকায় 62তম স্থানে। সদস্যপদ নিয়েছেন 17,818। হাইলাকান্দি স্থান 74-এ। সদস্যপদ নিয়েছেন 16,874। আলগাপুর কাটলিচুড়ায় সদস্যপদ নিয়েছেন 12,770। তালিকায় রয়েছে 88তম স্থানে। সুনাই বিধানসভা কেন্দ্র রয়েছে 103তম স্থানে। সদস্যপদ নিয়েছেন 9,071। দক্ষিণ করিমগঞ্জ রয়েছে 108তম স্থানে। সদস্যপদ নিয়েছেন 7,512। এসব কেন্দ্রে অবশ্য বিজেপির বিধায়ক নেই। অপরদিকে কাটলিচুড়ার ইংলাইপাড়ে নদীভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা না করায় বিক্ষোভ। ভয়াবহ নদীভাঙ্গনের কবলে পড়েছেন কাটলিচুড়ার ধলাইমলাই জিপির ইংলাইপাড় এলাকার কয়েক শত পরিবার।
দীর্ঘ 2 বছর থেকে নদীর কোরাল গ্রাস এবার আগ্রাসী রূপ ধারণ করছে। যে কোনো সময় নদী ভাঙ্গনের মুখে তলিয়ে যেতে পারে শত শত পরিবার। 2 বছর ধরে ভাঙ্গনের রূপ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করলে রাজ্যের জল সম্পদ বিভাগ কিন্তু ভাত গুমে। রাজ্যে নদী ভাঙ্গনের কবলে লক্ষ লক্ষ পরিবার, ঠিক সেইভাবে প্রায় জেলায় ও স্থানে স্থানে নদীর কোরাল গ্রাসে বহু পরিবারের ভিটেমাটি সব তলিয়ে গেছে নদীতে। এবং বর্তমানে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে যেভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে, এতে আরও হাজার হাজার পরিবার ধ্বংসের মুখে পড়বে। অথচ জেলা প্রশাসন, জল সম্পদ বিভাগীয় মন্ত্রিসভায় ভাত গুমে এক অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে এসব পরিবারগুলোকে। কখন যে তলিয়ে যাবে সবকিছু তার কোনো সঠিক হিসেব নেই। এমন অবস্থায় মানুষের ক্ষোভ বাড়ছে। আজ কাটলিজোড়ার ইংলাইপাড়ে নদী ভাঙ্গনস্থলে স্থানীয় জনগণকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিডিএসএফ। তারা বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী পীযূষ হাজারিকার নামে মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলে। বিক্ষোভ প্রদর্শন শেষে বিডিএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আহাদ লস্কর বলেন, দোলাইমলাই জিপির ইংলাইপাড় গ্রামের মানুষ দীর্ঘ 2 বছর থেকে নদী ভাঙ্গনের কবলে পড়লে জল সম্পদ বিভাগ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় ধীরে ধীরে ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করছে। বার কয়েক স্থানীয় জনগণের তরফে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে জানানো হলে কেউ এগিয়ে আসেনি। এই অবস্থায় বিডিএসএফের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী 1 সপ্তাহের ভিতরে নদী ভাঙ্গন প্রতিরোধে যদি হাইলাকান্দি জেলা প্রশাসন এবং জল সম্পদ বিভাগ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে স্থানীয় জনগণ নিয়ে ভাঙ্গনস্থলে আমরণ অনশনে বসবে বিডিএসএফ। তারা এ ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করতে রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অপরদিকে স্থগিতাদেশ জমিতে পুজো, অভিযোগ খণ্ডন শঙ্কর রায়ের। আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও অন্যের জমির উপর দুর্গাপূজা আয়োজনের অভিযোগ এই কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে উদারবন্দে। এক্ষেত্রে নাম জড়িয়েছে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব শঙ্কর রায়ের। তবে এই অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন বলে খণ্ডন করলেন কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা শঙ্কর রায়। এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, শিলচরের বিশ্বদীপ ঘোষ ও তার পরিবারের লোকেরা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই তাকে বিতর্কে জড়িয়েছেন। আসল বিষয় হচ্ছে, জমি নিয়ে বিতর্ক দেখা যাওয়ায় তা নিষ্পত্তিতে সহযোগিতা আছে। বছর খানেক আগে তার কাছে আসেন বিশ্বদীপরা। তিনি এ নিয়ে কথা বলেন উদারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে। জমি সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টাও চালান। তার ভূমিকা ছিল মধ্যস্থতাকারীর, এর বেশি কিছু নয়। এরপর অবশ্য এ ব্যাপারে বিশ্বদীপ ঘোষ ও তার পরিবারের লোকেরা আর তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলে জানান শঙ্করবাবু। কিন্তু সম্প্রতি উদারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির জমি বিতর্কে তার নাম জড়িয়ে সংবাদ মাধ্যমে যে অভিযোগ করা হয়েছে তাতে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। পাশাপাশি তাকে জমির দালাল বলেও আখ্যায়িত করেছেন বিশ্বদীপ ঘোষ ও তার পরিবার। এর পাল্টা জবাব দিতে গিয়ে তিনি তা প্রমাণের জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও জানিয়ে রাখেন। অপরদিকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতীশীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। অবশেষে জল্পনার অবসান। দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশী। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়েছিলেন অতীশী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতীশীর নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চান। সেই মতো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত জল্পনার অবসান হলো। আজ আম আদমি পার্টির নেতারা দিল্লিতে বৈঠক ডাকেন। সেই বৈঠকে ঠিক হয় দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী মারলেনাই হবেন নতুন মুখ্যমন্ত্রী। তার নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরির সিদ্ধান্তে সহমত পোষণ করেন সঞ্জয় সিং, মনীষ সিসোদিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাই দিল্লির কুর্সিতে এবার বসছেন মহিলা মুখ্যমন্ত্রী। এর আগে শিলা দীক্ষিত কংগ্রেসের তরফে দিল্লির মুখ্যমন্ত্রী হন। তাই দেশ আরও এক মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এবার দিল্লির মসনদে মহিলা মুখ্যমন্ত্রী বসায় নারীদের ক্ষমতায়ন বিস্তার লাভ করছে বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন কেজরিওয়াল। শুক্রবার তার ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। 6 মাস ধরে জেলবন্দি ছিলেন তিনি। কেজরির মুক্তির পর আপের বার্তা, হি ইজ ব্যাক। আবগারি মামলায় সিবিআই এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরি। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন কেজরিওয়াল। এদিন তার জামিনের আবেদন মঞ্জুর করলে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে বৈধ বলেই মানল সুপ্রিম কোর্ট।
অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে অপসারণের নির্দেশনা চেয়ে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র এই আবেদনের তীব্র প্রতিবাদ জানান এবং আবেদনটি খারিজ করেন। সংশ্লিষ্ট বিচারপতিকে কড়া ভাষায় ধমক দেন বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক ফোরাম নয়, আপনি বারের একজন সদস্য। আমরা যা বলি তাতে আপনার নিশ্চিতকরণের প্রয়োজন নেই। আপনি যা বলেন তা আইন শৃঙ্খলার নিয়ম মেনে চলতে হবে। আপনি কি অনুভব করেন তা দেখতে আমরা এখানে নেই। একজন রাজনৈতিক কর্মকর্তা, আপনার অন্তর্বর্তী আবেদন আমাদের জন্য নয়। আমি দুঃখিত, নইলে আমি আপনাকে এই আদালত থেকে সরিয়ে দেব। মঙ্গলবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানি ছিল, যেখানে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফ্রেশ রিপোর্ট পেশ করে এমনকি নির্যাতিতার বাবা মা বেশ কিছু তথ্য পেশ করেন। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলা শুনেন। আজ রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করার কথা বলা হয়। 45টি মেডিকেল কলেজে পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি সিসিটিভি বসানো নিয়ে প্রশ্ন তুলে কোর্ট। যেখানে 415টি সিসিটিভি ক্যামেরা মঞ্জুর করা হয়েছে, সেখানে এখনও পর্যন্ত 34টি ক্যামেরা বসানো হয়েছে বলে মন্তব্য করে আদালত। অপরদিকে বাংলাদেশকে হাতিয়ার করে ভারত বিরোধী নীতি কায়েমে মরিয়া চীন। আজ দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক নৌসেনা। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন হয়েছে মৌলবাদী ও পাক মদতপুষ্ট অন্তর্বর্তী সরকার। প্রতিবেশী দেশটির রাজপাট বদলের সঙ্গে সঙ্গে ভারত বাংলাদেশ দীর্ঘ বছরের বন্ধুত্বের শুধুতে টান পড়েছে, বরং চীন ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বে বেশি উৎসাহী ইউনূস সরকার। পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থির বাংলাদেশের গুড়াজলে মাছ ধরতে নেমে পড়েছে জিনপিংয়ের দেশ। টালমাটাল এই পরিস্থিতিতে দেশের কাছে বড় চ্যালেঞ্জ ভারত মহাসাগরের নিরাপত্তা। সেদিকে নজর রেখেই আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারতীয় নৌসেনা। চীন ও পাকিস্তান দীর্ঘ বছর ধরে ভারতের শত্রু তালিকায় জায়গা করে নিয়েছে এই দুই নাম। বর্তমান সময়ে পাকিস্তান অতটাও মাথা ব্যথার কারণ না হলেও ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আগ্রাসন নীতি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। তার উপর বাংলাদেশের সরকার বদল ও চীনা ঘনিষ্ঠতা সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছে ভারতের। বাংলাদেশকে ব্যবহার করে চীন যে ষড়যন্ত্রের বীজ বপন করতে পারে, সে আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না কূটনৈতিক মহল। সূত্রের খবর, এই পরিস্থিতিকে মাথায় রেখে এখন থেকে রণকৌশল ঠিক করে নিতে আগ্রহী ভারত সরকার। জানা গিয়েছে, আজ থেকে দিল্লির নতুন নৌসেনা সদর দফতরে 4 দিনের জন্য হতে চলেছে উচ্চ পর্যায়ের এই বৈঠক। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম বৈঠক, যেখানে আরব সাগর ও ভারত মহাসাগরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আলাদাভাবে বাংলাদেশের সমুদ্র সীমাকে নজরে রাখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতিতে নজরে রেখে দেশের 3 সেনাবাহিনীকে আগেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার ঠিক আগে চীন সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও সেই সফরের আগে হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চললেও ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রাখা হবে। যদিও সে প্রতিশ্রুতি পূরণের আগেই সরকার বদল হয় বাংলাদেশে। বর্তমানে ইউনূস সরকার দায়িত্ব নিয়েই চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতি কায়েম রাখতে মরিয়া চীন। এমন টালমাটাল পরিস্থিতিতে নৌসেনার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। অপরদিকে খেলা শুরু, গড়ার আগেই দুর্গামূর্তি ভাঙল বাংলাদেশের মৌলবাদীরা। মন্দিরে ঢুকে আজান নামাজ। লালমনিরহাটে আটক যুবক। আশঙ্কাকে সত্যি করে বাংলাদেশে শুরু হয়ে গেল সেই পুরনো খেলা। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মাসখানেক আগে প্রতিমা ভাঙ্গার কাজ শুরু করে দিল মৌলবাদীরা। দেশটির ফরিদপুরের বাঙ্গা উপজেলায় রবিবার একটি মন্দিরে নির্মীয়মান 8টি দুর্গা প্রতিমা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি নিউজ 24 সোমবার এই খবর জানিয়েছে। ভাঙ্গা উপজেলার সদর বাজারের গুড়োপট্টি এলাকার হরিমন্দিরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় থানার ওসি মুকসেদুর রহমান সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন। হরিমন্দিরের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সাহা বলেন, কয়েকদিন আগেই মাটির কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। আমরা 2-1 দিনের মধ্যে রং করার প্রস্তুতি নিচ্ছিলাম। এই মন্দিরে মোট 14টি প্রতিমা ছিল। এর মধ্যে 8টি প্রতিমার বিভিন্ন অংশ দুর্বৃত্তরা ভেঙে ফেলে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।
ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, হরি মন্দিরের কার্তিক, অর্জুন, গণেশ সহ মোট 8টি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চেয়েছি। আমরা বিশ্বাস করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওসি মুকসেদুর রহমান বলেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত অপরাধী অবশ্যই আইনের আওতায় আসবে। শুধু ফরিদপুরেই নয়, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালুয়াবাটা এলাকায় একটি বারোয়ারি দুর্গা মন্দিরে হামলা ও জমি দখলেরও খবর পাওয়া গিয়েছে। এর প্রতিবাদে রবিবার গভীর রাতে সেই এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারী, পুরুষ, এমনকি শিশুরা প্রতিবাদ মিছিল করে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগ, এলাকার কিছু কট্টরপন্থী মন্দিরে হামলা করে হিন্দুদের মধ্যে পূজার আগে আতঙ্ক সৃষ্টির চক্রান্ত করছে। এমনকি ওই মন্দিরের জমি দখলের মতলবেও রয়েছে। শুধু মূর্তি ভাঙচুর বা হামলাই নয়, মন্দিরে ঢুকে আজান দিয়ে নামাজ পড়ার এক নতুন কৌশল নিয়েছে বাংলাদেশের মৌলবাদীরা। এমনই একটি ঘটনার খবর মিলেছে দেশটির লালমনিরহাটে। জেলা সদরের খাগজিটারি দুর্গা মন্দিরের তালা ভেঙে নূর মোহাম্মদ রিপন নামের এক যুবক ভেতরে প্রবেশ করে পরে সে মন্দিরে আজান দেয়, মন্দিরের ভেতরে নামাজ আদায় করতে থাকে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের সঙ্গে দেয়। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে খাগজিটারি গ্রামে। এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করেছে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার দুপুরে ধৃত যুবককে আদালতে হাজির করালে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।